আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? কোথা থেকে দেখছেন? আমাকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেন। এম কে জান্নাতি বলেছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নেহা চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ক্লিয়ার ভাই ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, বগুড়া থেকে আছি। ওকে ফাইন, তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়, আমরা আমাদের ক্লাসটা শুরু করব খুব শীঘ্রই। আর পাশাপাশি কারো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা অবশ্যই সে তার প্রশ্নের যে উত্তর সেটা সে করবে, আমরা সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এবং আশিকুর ইসলাম হৃদয় বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের আলোচনার টপিকটা কি স্যার? আমরা কিন্তু সবাই জানি আজকে আমাদের আলোচনার টপিক কোনটা, ভয়েস চেঞ্জ অফ ভয়েস। আমি শুধু ভয়েস 1 লিখেছি, ভয়েসের উপরে 3টা ক্লাস রেখেছি। ইনশাআল্লাহ আশা করি 3টা ক্লাসে আমরা ফুললি এ টু জেড ক্লিয়ার করতে পারবো ভয়েসের। তো ভয়েস রিলেটেড কোনো প্রশ্ন কারো থাকবে না আশা করি ক্লাসটার পরে। তো মাস্টার বইটা আমরা যদি দেখি, মাস্টার বই এটা কত পেজে আছে স্যার? মাস্টার বইয়ের এটা পেজ নাম্বার আমি যদি বলি আপনাদেরকে 389, আমরা যেটা ধরছি এটার পেজ হচ্ছে 389 এই পেজে। তো আগেই বলছি আমার অনেকটা পরিশ্রম বেঁচে যাবে যদি আমি আমার মতো করে পড়াই, অর্থাৎ যে ক্ষেত্রে প্রায় 40 মিনিট লাগবে বা মাস্টার বই থেকে রাখলে ফুললি একটা ক্লাস লাগবে, এই 1 ঘন্টার ক্লাসটা আমি সম্ভবত আপনাদেরকে 5 মিনিটসে দিতে পারবো বা 10 মিনিটসে দিতে পারবো। এই জন্য আমি শুরু থেকে আমার মতো করে মাস্টার বইয়ের ভয়েস অংশ দিয়ে দেবো, যদিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমেই ভয়েস রিলেটেড যে কথাগুলো আছে, মাস্টার বইয়ের ভয়েস কাকে বলে, কত প্রকার, কি কি, এই বিষয়টা আমি আমার মতো করে দিব। আশা করি ভালো লাগবে এবং মাস্টার বই থেকে বেশি পাবেন, এটুকু অন্তত 100% শিওর থাকেন। ঠিক আছে? ভয়েস একবার পড়ানো হয়েছিল না স্যার? কবে? না, ভয়েস আমরা এখন পর্যন্ত করাইনি। মেবি ভয়েস এখন পর্যন্ত করা হয়নি আমাদের। অন্য কোথাও হয়তো করছেন, কোথাও আমার অফলাইনে ক্লাসে করতে পারেন অথবা অন্য কোথাও করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সবাই রেডি তো? আচ্ছা, তো স্যার ভয়েসে চলে আসি। আপনারা সবাই জানেন যে ভয়েসের সাধারণত যে অংশটা, ভয়েস কাকে বলে, ভয়েস মানে কি, আপনারা একটু বলেন তো আমাকে, ভয়েস মানে কি স্যার? বাচ্চ। ভয়েস মানে কি? বাচ্চ। আচ্ছা, এখন ধরেন ভয়েস মানে বাচ্চ, যেহেতু বাচ্চ আমরা পড়েছিলাম বাংলায় 4 প্রকার, ভয়েস মানে বাচ্চ, বাংলায় বাচ্চ 4 প্রকার। বাট ইংরেজিতে সাধারণত আমরা 2 প্রকারের ভয়েসের নাম শুনে থাকি, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস ফ্রি ক্লাস হতে পারে, হ্যাঁ ফ্রি ক্লাসে হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ফ্রি ক্লাসে হয়তো বা এটা হতে পারে। তো কি বলছি স্যার, অ্যাক্টিভ ভয়েস একটা, প্যাসিভ ভয়েস একটা, দুইটা ভয়েসের উপরে হয়েছিল। আমার একটু গরম লাগতেছে, আই উইল পুট আপ দিস কোট। আচ্ছা, এবার বলছিলাম কি স্যার, ভয়েস মানে বাচ্চ। এখন ধরেন আমরা অ্যাক্টিভ ভয়েস আর একটা কি বলছিলাম স্যার, প্যাসিভ ভয়েস। ইংলিশে ভয়েস প্রধানত কত প্রকার? 2 প্রকার, বাট আমার কেন যেন মনে হয় যে আরো একটু এক্সট্রা আছে, সেটাকে আমরা যুক্ত করে রাখি আমাদের মতো করে। তাহলে সেই অংশটা ইনশাল্লাহ দেখবো ভয়েসের ক্ষেত্রে, যেই কোনটা কত প্রকার সেটা একটু দেখেন। তাহলে যদি আপনাদেরকে দেখায়, অ্যাক্টিভ ভয়েস একটা, একটা বলছি প্যাসিভ ভয়েস, তাই না? তাহলে অ্যাক্টিভ ভয়েস আমি যদি লিখি, অ্যাক্টিভ ভয়েস বাংলা সহ লিখলে সুবিধা হবে। আর একটা কি স্যার? প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর একটা কি? প্যাসিভ ভয়েস। এছাড়াও ইংলিশে আরো একটা ভয়েসের নাম আপনারা শুনেছেন হয়তো বা খেয়াল নেই, সেটা হচ্ছে
কোয়াজি প্যাসিভ ভয়েস, মনে আছে না, যেটাকে বলা হতো কোয়াজি প্যাসিভ ভয়েস অনেক ক্ষেত্রে, কোয়াজি প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস। দেখেন আজকে তো খুব ঠান্ডা না, গরম লাগতেছে, আমার কাছে প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে। আহ কিছু করার নাই, এই জন্য বলছি যে স্যার যদি স্যারের মতো করান তাহলে অবশ্যই অনেক কিছু পাবেন, এবং বাংলা বিষয়ে ভয়েসের যে বাচ্চ, বাংলার বাচ্চ টপিকটা আজকে অন্তত ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। কারণ ইংলিশ থেকে বাংলা ব্যাকরণ আসছে, সুতরাং এটা ইংলিশ থেকে যদি আমরা বুঝতে পারি আমাদের জন্য ইট উইল বি বেটার। এখন ধরেন আমরা যেটা বলতেছি অ্যাক্টিভ ভয়েস, যদি আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে স্যার এটাকে বলা হয় কর্তা বাচ্য, যেটাকে একটা সময় বলা হয়তো কর্তৃ। হ্যাঁ, কর্তৃ অথবা কর্তা বাচ্য, আধুনিক গ্রামারে কি বলা হয় স্যার, কর্তা বাচ্য। আচ্ছা এখন খেয়াল করেন কর্তা বাচ্য যেহেতু বলতেছি, কর্তা বাচ্য কাকে বলে? ইংলিশে একটা জিনিস খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই, কর্তা মানে সাবজেক্ট। কর্তা মানে কি ইংলিশে স্যার? সাবজেক্ট। অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কাজ করে, কে কাজ করে? সাবজেক্ট কাজটা সম্পাদন করে, তাকে বলা হয় কর্তা বাচ্য। ফর এক্সাম্পল নিচে একটু খেয়াল করেন, যদি কেউ এখানে লেখে যে আই, সঙ্গে লিখলো কি ইট, তারপরে লিখতেছে রাইস, খেয়াল করেন তাহলে আমি ভাত খাই, খাওয়ার কাজটা কে করতেছি স্যার? সাবজেক্ট মানে কর্তা। অর্থাৎ কর্তা যখন কাজটা করতেছে সেটাকে আমরা বলতেছি কি? কর্তা বাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। এবার আসেন স্যার প্যাসিভ ভয়েসের ব্যাপারটা। প্যাসিভ ভয়েসটাকে যদি আরেকটু আমি ক্লিয়ার করার জন্য আরেকটু আলাদা করে লিখবো, তাহলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি স্যার? কর্তৃ অথবা কর্তা বাচ্য। যেমন যদি এখানে বলি হি রিডস বুক, সে বই পড়ে, তাহলে সে যে বই পড়ে, হি তার অবস্থানটা সাবজেক্টের, সাবজেক্টের জায়গায় বসে সে কাজটা করতেছে, সুতরাং এটাকে বলা হবে কর্তা বাচ্য, মানে কর্তার কথা বলার ধরন। এটা বাচ্য মানে কিন্তু আমরা অনেকেই জানি না, বাচ্য মানে আমি বলেছি বলার ধরন। আচ্ছা এবার খেয়াল করেন যদি আমরা চলে যাই স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসকে যদি বলা হয়, প্যাসিভ ভয়েসকে আমরা আমাদের ভাষায় বলতে পারি স্যার কর্তার জায়গায়, সেটা কি হবে স্যার? কর্মবাচ্য। কি হবে? কর্মবাচ্য। অর্থাৎ আপনারা জানেন ইংলিশে সাবজেক্ট মানে কর্তা, ইংলিশে সাবজেক্ট মানে কি স্যার? সাবজেক্ট এর বাংলা কি? কর্তা। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, আর অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। কার বাংলা? অবজেক্টের বাংলাটা হচ্ছে কর্ম। এখন যদি দেখেন আপনি কর্মবাচ্য কেন বলছে, কারণ কর্মের বলার ধরন, অর্থাৎ কর্ম বা অবজেক্ট যেটা, অবজেক্টের জায়গা যেটা, সেখানে বসে যদি কেউ কাজটা করে সেটাকে বলা হয় কর্মবাচ্য। আপনাদের যদি আমি উপরে একটা আই রাইস, এটাকে যদি আমি প্যাসিভ আকারে লিখতে চাইতাম তাহলে কেমন হতো দেখেন, লেখা হয়তো কি? রাইস ইজ ইটেন বাই মি, তাই না? তাহলে রাইস ইজ ইটেন বাই মি যখন বলছে, দেখেন যে রাইস ইজ ইটেন বাই মি, এখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ভাতকে খাওয়া হচ্ছে, আর খাওয়ার কাজটা কে করতেছে? মি করতেছি। বাট মির অবস্থানটা এবার কোথায় স্যার? অবজেক্টের জায়গায়। কার জায়গায়? অবজেক্টের জায়গায়। অর্থাৎ এই যে ক্রিয়া, ক্রিয়ার কাজটা সম্পাদন ঠিকই হচ্ছে, বাট যিনি করতেছেন তার অবস্থানটা এবার অবজেক্টের জায়গায়। যিনি আগের বার করছেন সেটা তার অবস্থান কোথায় ছিল স্যার? সাবজেক্টের জায়গায়। এইবার যিনি করতেছেন তার অবস্থানটা কোথায় স্যার? অবজেক্টের জায়গায়। অর্থাৎ যখন অবজেক্টের জায়গায় বসে কাজটা করে সেটাকে বলা হয় কি স্যার? কর্মবাচ্য। যেমন আমরা নিচেরটাকে যদি করতাম তখন কি হইতো, যে বুক ইজ রিড বাই হিম। অনেকেই ভাবতে পারে যে স্যার এটা তো অবজেক্ট, হ্যাঁ এটা তো অবজেক্টই, সমস্যা কি? বই পড়া হয় তার দ্বারা, এক্ষেত্রে কিন্তু বইটা পড়ার কাজ কে করতেছে? সে করতেছে। আগের বার সে শুরুতে বসে সাবজেক্টের জায়গায় বসে করছিল, কর্তার জায়গায় বসছিল, তো এটাকে বলা হয় কর্তাবাচ্য। এটা হচ্ছে সে অবজেক্টের জায়গায় বসতেছে, করতেছে, তাই তাকে বলা হচ্ছে কর্মবাচ্য। এখন আমরা যদি এটাকে চিন্তা করি আমাদের মতো করে, অ্যাক্টিভ ভয়েস যেটা কর্তাবাচ্য, কর্তা নিজে কাজটা করে, নিজে কর্তার জায়গায় বসে কাজটা করে। কর্মবাচ্য যেটা, এটা একটা পেঁচায়া কথা বলার মতো, মানে সে অবজেক্টের জায়গায় বসে কাজটা করে। এই দুইটা অংশ ক্লিয়ার কিনা ভাইয়া একটু কমেন্টে জানাবেন। আচ্ছা এবার আসেন স্যার কসি প্যাসিভ ভয়েস যেটা, কসি প্যাসিভ ভয়েসটা হচ্ছে উল্টা। হ্যাঁ, কসি প্যাসিভ ভয়েস যদি বলি সেটা হচ্ছে এরকম যে স্যার কর্ম, আপনারা পড়ছেন কর্মকর্তৃবাচ্য বলা হতো না,
যেটাকে এখন বলা হয় কর্মকর্তা বাচ্য, যেহেতু কর্তার কথাটা আসে, কর্ম কর্মকর্তা অথবা কর্ত্রী, আমি দুইটাই লিখলাম যে কর্মকর্ত্রী বাচ্য বা কর্মকর্তা বাচ্য। এখন একটু মনে রাখবেন, এখানে বলছে কি স্যার কর্মকর্তা, মানে দুইটার কথাই আছে, সাবজেক্ট এবং অবজেক্ট। ইংলিশে আমরা জানি অবজেক্ট মানে কর্তা, সরি কর্ম, আর সাবজেক্ট মানে কর্তা। এখন কি বলতেছে কর্মকর্তা বাচ্চ, অর্থাৎ সে হওয়ার যোগ্যতা রাখে কর্ম, বাট কাজ করে কর্তার মতো, এটাকে বলে কর্মকর্তা বাচ্চ। যেমন ধরেন আপনাদেরকে যদি আমি দেখাই একটা সেন্টেন্স, সেখানে বলা হচ্ছে রাইস সেলস চিপ, মানে চাল কম দামে বিক্রি হয়। এখন খেয়াল করেন এখানে স্যার কর্তাকে, সাবজেক্ট হচ্ছে রাইস, ভার্ব হচ্ছে কি সেল। এখন দেখেন সেল মানে বিক্রি করা। এখন আমি যদি বলতাম রহিম সেলস রাইস, তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল যে স্যার চাল বিক্রি করে রহিম। বাট এখানে যখন বলতেছি স্যার রাইস সেলস, মানে সাবজেক্ট হচ্ছে কে রাইস, কাজটা করে কে, যে কাজটা করে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। তাহলে রাইস হচ্ছে কি এখানে কর্তা মানে সাবজেক্ট। বাট আপনি নিজে চিন্তা করেন তো, চাল কি নিজেকে বিক্রি করতে পারে? কোনোদিনও করতে পারে না। চাল কি এরকম যে হ্যাঁ আমি বাজারে যাব, গিয়ে বলতেছি হ্যাঁ আমাকে তোমরা খাও, একবার খাইলে আর খাওয়া লাগবে না, আমার শরীর দিয়ে ওবায়দুল কাদেরের গন্ধ বের হয়, তো এরকম তো বিষয়টা না, তাই না? তো রাইস সে নিজে নিজেকে সেল করতে পারে না, বাট সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারতেছি। এই যে তিনি আসলে কর্ম হিসাবে বানায়, অবজেক্ট হিসাবে বানায় তাকে, যে আই রাইস, রহিম সেলস রাইস। বাট যখন সে সাবজেক্টের জায়গায় বসে, বসার পরে আবার যে ক্রিয়াটা, এই ক্রিয়াটার কাজ সে নিজে সম্পাদন করে, তার মানে বোঝা যায় এক্ষেত্রে যে হ্যাঁ রাইস যেটা, এই রাইসটা নিজেকে নিজে সেল করতে পারে না, বাট সে এখানে এমন একটা ভাব নিচ্ছে যেন নিজেই নিজেকে সেল করতেছে। এটাকে বলা হয় কর্ম, কাজ করতেছে কর্তার, কর্মকর্তা বাচ্য, যেটাকে আমরা বলি গসিভ প্যাসিভ ভয়েস। যেমন আপনারা পাইছেন হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট মানে কি মধু মিষ্টি। এখন আপনি দেখেন মধু মিষ্টি এটা আমরা বাংলায় বলি, বাট আনফরচুনেটলি এটার মিনিংটা দেখেন, টেস্ট মানে স্বাদ নেওয়া। কি করা স্যার? স্বাদ নেওয়া। এটা এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ না যে স্যার টেস্ট এটাকে নাউন করে ফেলবো, এখানে এটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে টেস্ট মানে কি স্যার? স্বাদ নেওয়া। এখন যখন বলছে যে টেস্ট মানে স্বাদ নেওয়া, আপনি নিজে চিন্তা করেন, মধু কি নিজেকে নিজে স্বাদ নিয়ে দেখবে যে হ্যাঁ আমি মিষ্টি আছে কিনা একটু টেস্ট করে দেখি? হ্যাঁ হইতে পারতো, যেরকম যে আই টেস্ট দ্য ফ্রুট, আমি ফলটার টেস্ট গ্রহণ করতেছি, অথবা হি টেস্ট দ্য হানি, সে হানিটার স্বাদ গ্রহণ করে, এমন হতে পারতো। বাট এখানে হানি টেস্ট মানে কি? হানি নিজেকে নিজে টেস্ট করে দেখতেছে যে আমি মিষ্টি আছি কিনা। অর্থাৎ আসলে তাকে কিন্তু এরকম মানায় না সাবজেক্টের জায়গায়, যিনি এই ক্রিয়ার কাজটা সম্পাদন করে, বাট করতেছে। এরকম আপনারা পড়বেন বাঁশি বাজে। এখন বাঁশি কিন্তু নিজে কোনোদিনও বাজতে পারে না, তারপরে আমরা বলতে পারতাম করিম বাঁশি বাজায়, রহিম বাঁশি বাজায়, তখন এটা অ্যাক্টিভ ভয়েস হতো। বাট যখন বলছে বাঁশি বাজে, আসলে এটা মিথ্যা কথা, বাঁশি নিজে কখনো বাজতে পারে না, সুতরাং বাঁশি তাকে কর্ম হিসাবে মানায়, বাট আমরা সাবজেক্টে ব্যবহার করি কর্তার মতো। এটাকে বলা হবে কর্মকর্তা বা কর্মকর্তৃবাচ্য, যেটাকে অনেক ক্ষেত্রে ধরেন গাড়ি চলে, এই কথাগুলা। তো আশা করি কর্মকর্তৃবাচ্যটা আর সমস্যা হওয়ার কথা না। জুমের মাধ্যমে আপনি ক্লাস করতে চান, এটা আমি চাই না জুমের মাধ্যমে ক্লাস নিতে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এগুলা না, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন যেগুলা, এগুলা ভার্বের ক্লাসের অংশ। হ্যাঁ, এগুলো আপনারা ভুল বুঝেন না কেমন? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটাকে বলা হয় ভার্ব, পজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা এই পর্যন্ত স্যার ক্লিয়ার হয়েছে কিনা স্যার? বুঝতে পারছি। কর্মকর্ত্রী বা কর্মকর্তা বাচ্য, তিনটা বাচ্য পড়ছি। বাংলাতে আরেকটা বাচ্য আছে স্যার, বাংলাতে আরেকটা বাচ্য আছে কি জানেন? বাংলাতে আরেকটা বাচ্য আছে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ভাব বাচ্য, যেটা ইংলিশে নাই, বাংলায় আছে। কি স্যার? ভাব বাচ্য। যেক্ষেত্রে আমি অনেককে বোঝানোর সময় বাংলাতে বলে দেই যে এটাকে আপনি মনে রাখবেন ভার্ব বাচ্য, যেখানে ভার্বের প্রাধান্য থাকে। কার স্যার? একটু খেয়াল করেন তাহলে ভাব বাচ্য যেটা কি বলছি স্যার, ভাব বাচ্যটাকে মনে রাখতে পারি এভাবে স্যার, ভার্ব এর, অথবা যদি বলতাম স্যার ক্রিয়ার, তাই না? ভার্বের অথবা ক্রিয়ার প্রাধান্য থাকে। ওকে, ভার্বের বা ক্রিয়ার প্রাধান্য থাকে। এই সকল সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট মেইন ভূমিকা পালন করে না, বা অনেক ক্ষেত্রে থাকেই না। থাকে কার?
ক্রিয়ার প্রাধান্য থাকে, বাট ইংলিশে এই ধরনের সেন্টেন্স নেই, আছে বাংলাতে, এই জন্য তারা নাম দিয়েছে ভাববাচ্য। যেমন আপনাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন আপনাকে কেউ একজন বলতেছে কোথায় যাওয়া হয়, কি করা হয়, কোথায় থাকা হয়। এখন আপনি যখন কাউকে প্রশ্ন করতেছেন যে কোথায় যাওয়া হয়, আমি মনে রাখার জন্য অনেক ক্ষেত্রে বলি যে বাংলাতে সবসময় ভার্বের সাথে হয় কথাটা থাকবে। যাওয়া হয়, খাওয়া হয়, দেখা হয়, পড়া হয়, চলা হয়, এগুলো হচ্ছে ভাববাচ্য। যেমন বলছি কি কোথায় যাওয়া হয়, এখানে কে যায় এটা কিন্তু নাই, কাকে এটা বললে কি বা কাকে, এটার উত্তর হতো অবজেক্ট, কে এটা হয় সাবজেক্ট, তাই না? বাট এখানে যেটা সেটা হচ্ছে অ্যাডভার্ব, কোনো সাবজেক্ট বা অবজেক্ট নেই, এখানে প্রাধান্যটা পাচ্ছে কি স্যার, যাওয়া হয়। আর তার সাথে এখানে আছে ক্রিয়া বিশেষণ, মানে কোথায়, অ্যাডভার্ব বলে যেটাকে। তাহলে কোথায় যাওয়া হয়, কি করা হয়, কোথায় থাকা হয়, এরকম কথাগুলা যখন আমরা বলি যে ক্রিয়া, বাংলাতে ক্রিয়া প্লাস হয় কথা থাকলে সেটাকে বলা হয় কি স্যার, ভাববাচ্য। আশা করি এই পর্যন্ত বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে স্যার অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ইংলিশের কজি প্যাসিভ ভয়েস, কর্তাবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তাবাচ্য, আর সর্বশেষ একটা বাংলা বাচ্য আছে সেটা হচ্ছে ভাববাচ্য, যেটা আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করলাম। এখন আমরা চলে যাব আমাদের মূল প্রসঙ্গে, যেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কথাটাই আমাদের চলে আসে। হ্যাঁ, ওই যে বলছে আমার যাওয়া হবে না, ভাববাচ্য ভাববাচ্য, বুঝে গেছি স্যার, আশা করি আর সমস্যাটা হওয়ার কথা না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া, একটু কমেন্টে জানাই দেন যে হ্যাঁ এই পর্যন্ত আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে ফাইন, আগেই বলছি যে এখানে শুধু অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস ছিল, স্যারকে স্যারের মতো পড়াতে দেন, তাহলে আমার মনে হয় অন্তত ভয়েসটা বেশি ভালো হবে, আমার জন্য পরিশ্রমটা অনেক কমে যাবে। আর আপনি যদি আপনার মতো করতে চান তাহলে আমার মনে হয় বেশি সমস্যা হবে। আচ্ছা এবার চলে যাই স্যার আমরা, এটা হচ্ছে 389 পেজ নাম্বার। এম কে জান্নাতি বলছে স্যার আমার কমেন্ট পড়েন না কেন, পড়েছি তো স্যার, কি প্রশ্ন করছেন? আমার যা হবে না, এটা সজীব বিশ্বাস বলছে। নেহা চৌধুরী বলছে কি স্যার ক্লিয়ার। বিথি সরি বিথিকা খাতুন বলছে জি স্যার। পূর্ণিমা দাস ক্লিয়ার। থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছেন এখন পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসলে নাম তো অনেক সময় দেখা হয় না, তো আপনাদের নাম কি বলবো, একজন কমপ্লেন করছে আমি তার মানে সালাম দেওয়ার সময় আমি নাম ধরে ধরে হচ্ছে কি করি, নাম ধরে ধরে উত্তর দেই, বাট যখন ক্লাসে কমেন্ট করে তখন নাম ধরে যে কে প্রশ্ন করছে কে কমেন্ট করছে সেটা বলি না। আশা করি বলার চেষ্টা করব, বাট সবসময় সময় হয়ে থাকে না। হ্যাঁ, যাই হোক আপনারা এটা নিয়ে আফসোস করেন না ইনশাল্লাহ। তো আচ্ছা যেটা বলছিলাম আমরা স্যার, পরবর্তীতে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করার যে অংশটা আমরা সেটা দেখব। আপনাদেরকে যদি বলি পেজ নাম্বার 390, কেমন, 390 এবং 391, 392 একবারে, তো আমি আমার মতো করে করি, কারণ এখান থেকে আপনারা বেছে বেছে তারপরে এখান থেকে করার চেষ্টা করবেন। জাস্ট আগে দেখাই সকল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, আমি সাধারণত ইনডিফিনিটটা আগে করাই না, আমি কখনোই আগে কন্টিনিউয়াস পারফেক্ট তারপরে বাকি অংশগুলা করাই। হ্যাঁ, তাহলে 12টা টেন্স আছে, 12টা টেন্স অনুসারে ভয়েস হওয়ার কথা, বাট আমরা সেভাবে করব না, আমরা 12টা টেন্সকে 3টার মধ্যে নিয়ে আসবো, সকল কন্টিনিউয়াস, সকল পারফেক্ট, এটুকু মনে রাখলে হবে। তাহলে সকল কন্টিনিউয়াস টেন্সের কথা যদি বলি, দেখেন সকল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, আমি যদি কথাটা আপনাদেরকে বলি তাহলে কথাটা আসতেছে এমন, কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। খেয়াল করেন সকল কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের কথা যখন আসছে আপনাকে একটু মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স যেটা, কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে টোটাল, সেগুলাকে আগে করে ফেলি। 12টা টেন্স আছে না, তাহলে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা যদি পাই স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না, past continuous, future continuous,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস past perfect continuous আর এটা হচ্ছে কি স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই কিন্তু কয়টা পড়ে যাচ্ছে স্যার? 6টি। এই 6টিকে আমরা একটা রুলস এর মধ্যে পড়বো, তাহলে ইনশাআল্লাহ সমস্যাটা হবে না। ওকে, এত সুন্দর করে বোঝান আপনি, অন্য কোথাও এত সুন্দর করে বুঝতে পারিনি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাসমিয়া ইসলাম, তাসমিয়া ইসলামের পরে কি লিখছে ওটা জানি না, বিগ না কি যেন লিখছে, অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন স্যার। সুমাইয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম স্যার, এখন পর্যন্ত আমরা যে 6টা কন্টিনিউয়াস, তাই না? এখন ধরেন এই যে 6টা কন্টিনিউয়াস আমরা যদি খেয়াল করি, এই ক্ষেত্রে এই 6টা কন্টিনিউয়াসকে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি স্যার, অ্যাক্টিভ ভয়েসে আপনি কিভাবে বুঝেন কন্টিনিউয়াস টেন্স দেখে স্যার? অ্যাক্টিভ ভয়েসে আপনি যেটা দেখে বুঝেন, অ্যাক্টিভ ভয়েসে খেয়াল করেন, আপনি অ্যাক্টিভ ভয়েসটা চিনতে পারেন কন্টিনিউয়াস টেন্স বিশেষ করে কি দেখে স্যার? ভার্ব প্লাস আইএনজি। অবশ্যই তার আগে বি ভার্ব থাকতে হবে, না হলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হবে না। তাহলে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্লাস আইএনজি দেখে আপনি চিনতে পারেন কন্টিনিউয়াস টেন্স। যেমন আপনাদেরকে যদি বলি বি ভার্ব থাকবে অবশ্যই, সাথে লেখা আছে গোয়িং, সাথে লেখা আছে রিডিং বা ওয়াকিং, এরকম একটা কিছু থাকবে। আচ্ছা, এবার আসেন স্যার প্যাসিভ ভয়েসটা যখন আমরা করব, সকল কন্টিনিউয়াস কথা বলছি স্যার, প্যাসিভ ভয়েসটা যখন করব, প্যাসিভ ভয়েস করার সময় আপনার কাজ কি হবে স্যার? এই ভার্ব প্লাস আইএনজির জন্য আপনাকে 2টা ওয়ার্ড লিখতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে বিং, বি ভার্বের সাথে আইএনজি দিবেন। হ্যাঁ, এটা কিন্তু এর পরিবর্তে আশেপাশে কোথাও কি আছে দেখার দরকার নাই, এটার পরিবর্তে বিং। আচ্ছা, আর এই যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই V3 হবে। এখন যদি আপনাদেরকে আমি বোঝানোর জন্য চিন্তা করি, ধরেন গোয়িং লেখা আছে, তাহলে অবশ্যই উত্তরের মধ্যে কি লিখবো স্যার? বিং গান। ধরেন লেখা আছে ওয়ার্কিং, রিডিং, তাহলে অবশ্যই উত্তরের মধ্যে কি থাকবে স্যার? বিং রিড। এটা শুধু মনে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আবার বলছি স্যার, ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে বিং দিয়ে ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপলটা থাকবে তো আমরা এখানে একটু খেয়াল করি যে জায়গাটা, যে প্যাসিভ ভয়েসে কিভাবে বুঝবো? ভার্ব প্লাস আইএনজি অবশ্যই V3 থাকবে আর এই বিংটা থাকবে। এখন কোন কন্টিনিউয়াস আছে সেটা আপনার ভাবার দরকার নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট, যে কন্টিনিউয়াস থাকে, জাহান্নাম কন্টিনিউয়াস থাকলে আমরা এই নিয়মের মধ্যে করে ফেলতে পারবো। এখন অ্যাক্টিভ ভয়েসে নিশ্চয়ই একটা জিনিস আপনার মনে আছে, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এটা তো মনে আছে আপনাদের, ওইটুকু কিন্তু ছোটবেলা থেকে করে আসছি, সেইটুকু আমাদের প্রয়োগ করতে হবে। তবে সেক্ষেত্রে আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো। সেটা কেমন? যেমন ধরেন কোন একটা সেন্টেন্সে লেখা আছে আই শ্যাল বি, I shall be completing the work। এখন এটাকে প্যাসিভ করবো আমরা। আমরা প্রথমেই কি করি স্যার? সাবজেক্ট দেখি আই, ঠিক আছে, লাস্টে বাই মি হবে। অবজেক্ট দেখি দা ওয়ার্ক আছে, তাহলে শুরুতে অবজেক্ট দা ওয়ার্ক থাকবে। বাট প্রশ্ন যারা করে তারা সবগুলা শুরুতে দা ওয়ার্ক লিখে দেয়। আপনার ওটা দরকার নাই, আপনি প্রথমে কি দেখবেন স্যার? আগেই দেখবো কমপ্লিটিং কথাটা আছে, তার আগে বি ভার্ব আছে, সুতরাং এর পরিবর্তে আগে আমাদের কি কি বসবে বলেন তো? কমেন্ট করেন। এটার পরিবর্তে কি লিখবো স্যার? আগেই লিখবো কি? বিং, তারপর হচ্ছে কি? কমপ্লিটেড। আপনি এটা দেখেই অপশনে চলে যাবেন যে অপশনে 4টার মধ্যে কোনটায় বিং কমপ্লিটেড লেখা আছে। বেশিরভাগ অপশনের ক্ষেত্রেই পরীক্ষাতে বিং কমপ্লিটেড একটা মাত্র প্রশ্নে দেখা যায়, যেটা 4টা অপশনের মধ্যে থাকে। আপনি চাইলে নিজে মাস্টার বই আপনার সামনে যদি থাকে, প্রিভিয়াস কোশ্চেন কন্টিনিউয়াসে যে কোনো কন্টিনিউয়াস দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াস দেখেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন, উত্তরও করতে পারবেন খুব সেকেন্ডের মধ্যে। তাহলে বিং কমপ্লিটেড, তাহলে বি ভার্ব দিলাম, মেইন ভার্বের তৃতীয় রূপ দিলাম, এবার একটা কি দিব স্যার? বাই। এবার খেয়াল করেন, সাবজেক্ট থাকলে আমরা সেটাকে লাস্টে লিখি, সেটা থাকলে আই থাকলে কি হয় লাস্টে? মি। এইবার আসেন দা ওয়ার্ক নিয়ে আসবেন শুরুতে, কি হচ্ছে স্যার এখানে? দা ওয়ার্ক। তাহলে আপনি কি কি কাজ করছেন দেখেন, এটার কাজ করছেন, এইটার কাজ করছেন, এইটার কাজ করছেন। এখন বাকি আছে কি স্যার? শ্যাল বি, তাকে শুধু কপি করে নিচে নামাবেন। বাট কথা হচ্ছে এখানে একটু চেঞ্জ, সেটা হচ্ছে শুধুমাত্র শ্যাল আই এবং উই এর সঙ্গে বসে, আর অন্য সর্বক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়। যেহেতু সাবজেক্টটা দা ওয়ার্ক হয়ে গেছে, তাহলে শ্যাল বির পরিবর্তে আমরা কি লিখবো স্যার? উইল বি। কেউ যেন ভাইবেন না যে এই বিটা মনে হয় এই বিংটা এখানে হয়ে গেছে,
এটা কিন্তু ভুল করবেন, এটা এই দুইটারটা, হ্যাঁ এইটার বি যেটা ছিল সম্পূর্ণ এটা এখান থেকে আসছে, মনে রাখেন এটা, হ্যাঁ সম্পূর্ণটা এখান থেকে আসছে। দ্য ওয়ার্ক উইল বি বিং কমপ্লিটেড, শ্যাল বি লেখা যাবে না, যারা পূর্বে করেছেন আশা করি বুঝতে পারবেন, আশা করি। আচ্ছা এখন আমি তো জাস্ট এটা ফিউচার কন্টিনিউয়াস, বাট আপনাদেরকে আমি বলি নাই কোন কন্টিনিউয়াস, দরকার নাই, অন্য কন্টিনিউয়াসে দেখি। ধরেন লেখা আছে শি ওয়াজ রিডিং আ বুক, সে একটা বই পড়তেছিল, তাহলে প্যাসিভে আগে কি করব স্যার, শি ওয়াজ রিডিং লেখা আছে তাই না, তাহলে রিডিং যখন আছে কন্টিনিউয়াস উত্তরে অবশ্যই কি থাকবে, বিং, তারপর হচ্ছে রিড, তারপরে আমরা বাই দিব, লাস্টে শি লেখা ছিল তাহলে হার লিখতে হয়, হার লিখবো, শুরুতে কি লিখবো, আ বুক। যখন আপনি আ বুকটা লিখে ফেললেন তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, বাকি আছে ওয়াজ, তাকে কপি করে নিচে নামাই দিবেন, শেষ, ওয়াজ, আ বুক ওয়াজ বিং রিড বাই হার। এখন ধরেন আমরা আরেকটা পারফেক্টে চলে যাই, অনেকের বুঝতে অসুবিধা হয় যে স্যার কন্টিনিউয়াস তো সহজ প্রেজেন্টের, পারফেক্টে দেখি, ধরেন লেখা আছে কি দ্য ম্যান হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, doing the work since the morning, তাই না? এবার এটাকে ধরেন প্যাসিভ করতে বলছে, এখন দ্য ম্যান হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, কোন কন্টিনিউয়াস দরকার নাই আমার জানান, ভার্ব প্লাস আইএনজি আছে, তার আগে বি ভার্ব আছে, এটা যে কোনো রূপে থাকতে পারে, ওয়াজ, ইজ, এম, ইজ, আর, বি, বিন, 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 যাই হোক একটা কিছু থাকতে পারে। তাহলে আপনার কাজ প্রথমেই ডুইং লেখার জন্য কি থাকবে স্যার, বিং ডান উত্তরের মধ্যে অবশ্যই থাকতে হবে, তাহলে আমরা সেটা করলাম স্যার বিং, আর ডুইং এর জন্য আমার এখানে কি আসছে স্যার ডান, তারপর একটা কি করব স্যার, তারপর একটা বাই দিয়ে দিব, বাই, বাইয়ের পরে দ্য ম্যান লেখা ছিল তাহলে আপনিও লাস্টে লেখেন দ্য ম্যান, এটা। এবার আসেন শুরুতে সাবজেক্ট কাকে বসাবো, অনেকেরই একটা প্রশ্ন, দেখেন আপনি দ্য ম্যানের কাজ করছেন আর কার কাজ করছেন, ডুইং, এই দুটার কাজ করছেন, সাবজেক্ট বসাইতে বাকি আছে। এখন অনেকে মনে করে দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং পুরোটা সাবজেক্ট না, সাবজেক্ট শুধু দ্য ওয়ার্ক, আপনাদের সাবজেক্ট বের করা শিখাইছি যে ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে, কি দিয়ে প্রশ্ন করতে হবে স্যার, ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে, তাহলে এখানে লেখা আছে দ্য ম্যান হ্যাজ বিন ডুইং, মানুষটা করতেছে, কি করতেছে স্যার, দ্য ওয়ার্ক করতেছে নাকি সকাল থেকে করতেছে, আমি কি প্রশ্ন করছি কখন থেকে, আমি বলছি কি করতেছে। এখন আপনাকে যদি বলি তুমি কি খাও, আপনি বলবেন রাইস, এখন যদি আপনাকে বলা হলো তুমি কি খাও, আপনি বললেন সকাল থেকে, এটার উত্তর কেমন হবে? তাহলে এক্ষেত্রে স্যার অবজেক্ট কিন্তু এইটুকু, হ্যাঁ বাকিটুকু যা ওটা এক্সটেনশন, ওটা লাস্টে যেভাবে আছে আবার সব কমপ্লিট করে লাস্টে বসাবো। তাহলে দ্য ওয়ার্ক শুরুতে নিয়ে আসেন, তাহলে আপনি লিখলেন স্যার দ্য ওয়ার্ক, দেখেন দ্য ওয়ার্ক লিখলেন, এখন বাকি আছে কোনটুকু, এইটুকু বাকি আছে, তাকে জাস্ট কপি করে নিচে নামাবেন, তাহলে কি হচ্ছে হ্যাড বিন, এই যে দুইটা বিন বসছে, অনেকে এই জায়গা ভুল করে বসে, মনে করে এই বিনটা মনে হয় এখানে আসছে, না ওই বিনটা সম্পূর্ণ আলাদা, এখানে বিন দুইবার, যে বিন বিন একটা তৃতীয় রূপের বিন আছে, একটা আইএনজি যুক্ত বিন আছে, আর যেটুকু এখন বাকি আছে সিন্স দ্য মর্নিং, লাস্টে আপনি সেটুকু লিখে দিবেন সিন্স দ্য মর্নিং। আশা করি বুঝতেছি ভাইয়া। দ্য ওয়ার্কের পরে সানজিদা হ্যাভ হবে না ভাইয়া, হ্যাড হবে, কি হ্যাড হবে, আপনি কেন প্রেজেন্টে নিয়ে আসছেন, হ্যাড হবে না, হ্যাভ হবে, had been being done since the morning by me, হ্যাঁ সজীব যেটা করছে এটাও হবে, বাই মিটা লাস্টেও লেখা যাবে, তবে এটা হচ্ছে বেস্ট হয় যদি এভাবে লিখতে পারি, সমস্যা নেই, ওকে। এখন ধরেন আমি যদি সবগুলা 6টা কন্টিনিউয়াস করাতে যেতাম তাহলে আমার মনে হয় আপনারা বিষয়টাকে ওভাবে নিতেন না, যেভাবে জাস্ট আমরা আমাদের মতো করে চিন্তা করি, হয়তো বা ওভাবে আপনি নিতেন না। আচ্ছা আর আপনারা একটু, আমি আর একটা দিচ্ছি আপনাদেরকে করতে, সেটা একটু আপনারা নিজেরা করতে পারেন কিনা সেটা একটু ট্রাই করব, নিজেরা একটু করে ফেলবেন এটা, হ্যাঁ। দ্য সিটি প্ল্যানার is arranging, the city planner is making all the arrangements, এটাকে প্যাসিভ করবেন, কি হবে বলেন তো আপনারা, কমেন্টে করেন। দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্টস, সিটি প্ল্যানার সকল অ্যারেঞ্জমেন্টস করতেছে, তাহলে এটা কি হবে একটু বলেন তো আমাকে।
গোয়িং টু শপ এটা করাবো, হ্যাঁ এটা করাবো। এটা গো মানে যাওয়া বোঝায় না, এই জন্য এটা হয় না এরকম। এখানে গোটা মেইন ভার্ব না, ওকে। এমডি জাহাঙ্গীর আলম বলছে আমি পেইড ব্যাচে ভর্তি হয়েছি, নোটিফিকেশনও আসে না কেন? আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই তো। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তাহলে? হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই সবাই, অন্য যারা আছে আমার মনে হয় সবাই নোটিফিকেশন পেয়েছে হোয়াটসঅ্যাপে, আপনি হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিবেন আজকেই, হ্যাঁ আমাদের পেজে মেসেজ দিয়ে যে আমি অ্যাড হতে পারিনি, অ্যাড হয়ে নিবেন। খেয়াল করেন আমি অ্যারেঞ্জমেন্ট লিখি নাই, অ্যারেঞ্জমেন্টস লিখছি, ওকে। হোয়াটসঅ্যাপে যারা অ্যাড নাই তারা আজকেই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নিবেন, বলবেন পেজে মেসেজ দিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা দেন, কেমন? আচ্ছা এবার আমি এটাকে শর্টকাটে আপনারা যেটা যেভাবে বুঝেন সেটাকে শর্টকাট না মানে ফুললি, বাট যেভাবে করছি সেটা দেখাই। মেকিং লেখা ছিল, তার জন্য অবশ্যই উত্তরের মধ্যে আগে কি দিব স্যার? বিং, সাথে কি থাকবে বলেন তো? মেড। কি থাকবে স্যার? বিং মেড, ওকে। তাহলে বিং মেড আমরা এটা দিলাম, বিং মেড এটার জন্য লিখছি এটা বিং মেড। বাই কি দিব স্যার? বাই দ্য সিটি প্ল্যানার, এটা ছিল সাবজেক্ট, তাহলে বাই দ্য সিটি প্ল্যানার। তাহলে বাই দ্য সিটি প্ল্যানার এটা গেল। এবার অল দ্য অ্যারেঞ্জমেন্টস এটা হচ্ছে আমার সাবজেক্ট রয়ে গেছে, তাহলে আমরা সেটা লিখবো এখানে যে অল দ্য অ্যারেঞ্জমেন্টস, তাই না? যে অল দ্য অ্যারেঞ্জমেন্টস এটা গেল। এখন খেয়াল করেন বাকি আছে কোনটা স্যার? বি ভার্বটা। আপনি নিজেই চিন্তা করেন ইজ কি এখানে বসানো যায়? কারণ অ্যারেঞ্জমেন্টস এটা প্লুরাল, তাই না? তাহলে একটু চেঞ্জ করে আমাকে ইজের জায়গায় কি লিখতে হবে স্যার? আর। এইটুকুই হচ্ছে অনেকের একটু ভুল হয়েছে, সেটা বুঝতে পারলে আর এই সমস্যাটা হওয়ার কথা না, ঠিক আছে? তো যারা যুক্ত হয়েছেন আশা করি এই অংশটা, যাদের এই অংশটা তো ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছেন এই অংশটা? মানে যদি আপনার কন্টিনিউয়াস টেন্স আসে তাহলে আশা করি বুঝতে পারবেন। এবার ব্যতিক্রম একটা আছে, সেটা আপনাদেরকে দেখাই দেয়। একজন একটা প্রশ্ন করছে যে স্যার লেখা ছিল হি ইজ গোয়িং টু, গোয়িং টু ওপেন আ শপ। আপনাদেরকে বলে দেই গো মানে যাওয়া, গো মানে কি স্যার? যাওয়া। বাট যদি এই গো দ্বারা কখনো যাওয়া না বুঝায়, কি বলছি স্যার? বা সহজে মনে রাখতে পারেন গোয়িং টু চেঞ্জ হয় না, তাহলে গো দ্বারা যদি যাওয়া না বোঝায়, আবার বলছি কথাটা স্যার, গোয়িং টুর গো দ্বারা যদি যাওয়া না বোঝায়, অন্য কিছু বোঝায়, তাহলে সেই গোয়িং টু চেঞ্জ হয় না, বরং গোয়িং টুর পরে বি দিয়ে তারপরে মেন ভার্বের তৃতীয় রূপ দিতে হয়। এবার আপনাদেরকে দেখাই, জাস্ট দেখেন, খেয়াল করেন। বলছে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এর মানে এই না যে সে একটা শপ ওপেন করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি তাকে দেখছেন। এটার আসলে অর্থটা হচ্ছে অদূর ভবিষ্যৎ, ফিউচার অর্থ প্রদান করে। মানে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ মানে সে একটা শপ ওপেন করতে যাচ্ছে খুব দ্রুতই, এরকম আমরা বলি ভেরি সুন। তাহলে আসল কথাটা হি ইজ গোয়িং টু, আপনি যে ইজ গোয়িং টু দেখতেছেন না, এই গোয়িং টুটা মূলত ফিউচারের উইল এর অর্থ দেয়, যে হি উইল ওপেন এ শপ ভেরি সুন, মানে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ ভেরি সুন, একই কথা। এই অংশটা মাথায় রাখবেন যে গোয়িং টু থাকলে গোয়িং টুই লিখতে হয়। এবার আসেন বাকিটুকু, তাহলে যদি হি হয় সাবজেক্ট, ওপেন হচ্ছে ভার্ব, আর শপ এটা হচ্ছে অবজেক্ট। তো আপনার কাজ অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করেন, এ শপ। গোয়িং টু থাকলে
সেটা চেঞ্জ করতে হয় না, যেভাবে থাকে সেভাবে লিখে ফেলতে হয়। তাহলে ইজ গোয়িং টু, ইজটা আর হইতে পারে যদি শব্দের সাথে ইজ থাকতো, তাহলে এ শপ ইজ গোয়িং টু, এই পর্যন্ত ফিক্স থাকবে। ওপেন এখানে মেইন ভার্ব, এই যে উইলের মতো যে উইলস আর অক্সিলারি ভার্ব, ওপেন এখানে মেইন ভার্ব, তাহলে টুর পর একটা বি দিবেন। এই যে গোয়িং টু লেখা আছে, গোয়িং টুটা জাস্ট যেভাবে থাকবে সেভাবে লিখবেন। এরপরে টুর পরে যে কোনো ভার্বের বেস ফর্ম বসে, তাই আমরা বি ভার্বের বেস ফর্ম বি ব্যবহার করলাম, বি। ওপেন এর তৃতীয় রূপ ওপেন্ড, তারপর হচ্ছে বাই, হি লেখা ছিল তার জন্য হিম। বুঝতে পারছি ভাইয়া যে হি ইজ গোয়িং টু বি, এখানে লেখা আছে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। হ্যাঁ, গোয়িং টু বি ওপেন্ড আপনি জাস্ট সহজভাবে মুখস্থ করে ফেলবেন, প্রয়োজনে লিখে ফেলবেন যে গোয়িং টু থাকলে কন্টিনিউয়াস টেন্সে, গোয়িং টু থাকলে উত্তরে কি লিখতে হবে স্যার? উত্তরে লিখতে হবে গোয়িং টু বি প্লাস মেইন ভার্বের কি হবে? তৃতীয় রূপ। গোয়িং টু থাকলে গোয়িং টু বি মেইন ভার্বের তৃতীয় রূপ। আশা করি এই সমস্যাটা আর হওয়ার কথা না। মাবিয়া আক্তার বলছে স্যার আরেকবার, আবার বলছি স্যার গোয়িং টু যদি কোনো প্রশ্নে থাকে তাহলে অবশ্যই উত্তরে গোয়িং টুর পরিবর্তে গোয়িং টু বি দিবেন, যেই ভার্ব থাকে সেই ভার্বের তৃতীয় রূপ দেখবেন। আমি জাস্ট আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন এখানে লেখা আছে আই এম গোয়িং টু buy a new car, আমি একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। খেয়াল করেন, এই ক্ষেত্রে আমি একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বিষয়টা কিন্তু এমন না, মানে কিনবো ফিউচার টেন্সের মতো অর্থ দেয়। তো আমাদের কাজ কি স্যার? প্রথমেই গোয়িং টু থাকলে গোয়িং টুটা গোয়িং টু থাকবে, বাট অবজেক্টকে সাবজেক্ট করবেন বাই, এখানে মেইন ভার্ব। বাই কোন ভার্ব স্যার? মেইন ভার্ব। কারণ আপনাদেরকে আমি বোঝাইছি যে এম গোয়িং টু বা ইজ গোয়িং টু বা আর গোয়িং টু এটা মূলত ফিউচারের উইলের অর্থ দেয় বা শ্যালের অর্থ দেয়। আই শ্যাল বাই এ কার বা আই উইল বাই এ নিউ কার, এটার অর্থ হচ্ছে আই এম গোয়িং টু বাই আ নিউ কার। তাহলে আমাদের কাজ কি স্যার? আমরা প্রথমেই দেখব অবজেক্ট কোনটা আছে, আর নিউ কার। তাহলে শুরুতে আপনি দিয়ে দিলেন সেটা আর নিউ কার। এটা কন্টিনিউয়াস এর মতো করা যাবে না, কিন্তু আগেই বলছি যদিও কন্টিনিউয়াস টেন্স, বাট বিং দিয়ে করা যাবে না। কন্টিনিউয়াস টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করবেন, এইবার যেটা আছে সেটা বসাই দিবেন। এখন ধরেন আই এর সাথে তো এম গোয়িং টু হয়, কারের সাথে তো আর এম গোয়িং টু লেখা যায় না। এম গোয়িং টু জায়গায় কি লিখতে হবে স্যার? ইজ গোয়িং টু। তাহলে ইজ গোয়িং টু, এরপর একটা বি দিতে বলছি, এই যে গোয়িং টু থাকলে গোয়িং টু বি, তাহলে বি দিলাম। এখন মেইন ভার্বের তৃতীয় রূপ, তাহলে টুর পরে কি ভার্ব ছিল স্যার? বাই, তাহলে বাইয়ের তৃতীয় রূপ দিবেন। এখন সেটা কি? বট, বট। তারপরে আপনার আরেকটা বাই, বিওয়াই, বাই। এখন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম শুরুতে আই ছিল, তাহলে লাস্টে দিবেন মি। তাহলে কথাটা এমন, আ নিউ কার ইজ গোয়িং টু বি বট বাই মি। বুঝা গেল আমার কথাটা? A new car is going to be bought by me, একটা নতুন গাড়ি কেনা হতে যাচ্ছে আমার দ্বারা, মানে আমি একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছি। এইটুকু ক্লিয়ার? মাবিয়া আক্তার বুঝতে পারছি। A new car is going to be bought by me, গোয়িং টু থাকলে গোয়িং টুটা স্যার চেঞ্জ করা যাবে না, সেটাকে কন্টিনিউয়াসের নিয়মেও আমরা করব না। তাহলে কন্টিনিউয়াসের যেগুলো আছে, টেন্সের যতগুলো আছে, মানে আমি টেন্স রিলেটেড ইন্টারগেটিভটা নেক্সট ক্লাসে ধরবো, তারপর ইম্পারেটিভটা ধরবো। আজকে জাস্ট টেন্স রিলেটেড যা আছে সেটা কমপ্লিট করে ফেলবো, এটা হচ্ছে আমার মেইন মানে ফোকাস আজকে। তো টেন্স রিলেটেড যেটা আছে সেটা কমপ্লিট করবো। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার সকল পারফেক্ট টেন্সের 6টা টেন্স কিন্তু এখানে নিয়ে নিছি, সকল কন্টিনিউয়াস টেন্স, বাট আমি দেখাই না এক্সাক্ট ভাবে যেটা কোন কন্টিনিউয়াস টেন্স। আপনি যে কোনো কন্টিনিউয়াস টেন্স না বুঝে উত্তর করতে পারবেন, এটা প্র্যাকটিসে আমরা দেখাবো আবার। আচ্ছা, এবার স্যার যেটা করব সেটা হচ্ছে সকল পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। হ্যাঁ, সকল পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, যে সকল পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ হবে, এটা একটু মাথায় রাখতে হবে যে সকল পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ। এখন পারফেক্ট টেন্স আপনি কিভাবে চিনেন স্যার সেটা আগে দেখতে হবে। আমরা যদি অ্যাক্টিভ দেখি, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি করতে পারি স্যার? অ্যাক্টিভ ভয়েসে একরকম, প্যাসিভ ভয়েসে একরকম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে খেয়াল করেন, অ্যাক্টিভ ভয়েসে আপনি পারফেক্ট টেন্স কোনটা দেখে বুঝেন? সেটা হচ্ছে স্যার অবশ্যই মেন ভার্বের তৃতীয় রূপ থাকে। কি থাকে? V3 থাকে, তাই না?
যেমন হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে তারপরে ভি3, ওটা তো থাকবেই। হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে ভি3, হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া কিন্তু এটা পারফেক্ট টেন্স হবে না। হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে ভি3, সকল পারফেক্ট টেন্স হয় কি দিয়ে স্যার? হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে ভি3। আচ্ছা, এখন এটাকে যেমন আমি যদি আপনাদেরকে এই সাইডে দেখানোর চেষ্টা করি, যেমন লেখা থাকতে পারে যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তাই না? এরপরে একটা ভি3 থাকবে। সেই ভি3টা কেমন? ভি3টা এমন হতে পারে, যেমন ধরেন লেখা থাকতে পারে ডান, লেখা থাকতে পারে ইটেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার আসেন স্যার প্যাসিভ ভয়েসে যদি আমরা যেতাম। প্যাসিভ ভয়েস আপনি কিভাবে করবেন? প্যাসিভ ভয়েসে মনে রাখবেন যে ভি3 থাকবে তার জন্য উত্তরে অবশ্যই বি ভার্বের ভি3 দিয়ে মেন ভার্বের তৃতীয় রূপ থাকতে হবে। মানে এই ভি3টা তো থাকবেই, সাথে আবার বি ভার্বের তৃতীয় রূপ, মানে বিন দিয়ে ভি3 মনে রাখবেন। কি থাকবে স্যার? বিন দিয়ে ভি3। আবার বলছি কথাটা, বি ডাবল এন, বিন দিয়ে ভি3। আপনারা সহজে মনে রাখবেন পারফেক্ট টেন্সে ভি3 এর পরিবর্তে উত্তরে বিং দিয়ে ভি3 থাকবে। আবার বলছি ভি3 এর পরিবর্তে বিং দিয়ে ভি3 থাকবে। তাহলে আমরা যে অংশটা দেখলাম এত সময়, দেখেন ডান যদি থাকে, এই যে ডান দেখতেছেন আপনারা, যদি ডান থাকে তাহলে ডান জন্য যে উত্তরে অবশ্যই কি থাকবে স্যার? বিং ডান। যেখানে ইটেন লেখা আছে উত্তরে অবশ্যই বিন ইটেন লেখা থাকবে। যদি কোথাও রিড লেখা থাকে তাহলে উত্তরে অবশ্যই বিং রিড লেখা থাকবে। কেমন? তাহলে এই হচ্ছে সিস্টেম। যদি আপনি এইটুকু দেখেন তাহলে আর সমস্যা হওয়ার কথা না। এখন ধরেন কোথাও লেখা আছে গান, তাহলে উত্তরে অবশ্যই কি লেখা থাকবে স্যার? এই বিন দিয়ে সাথে গান। যদি লেখা থাকে উত্তরের মধ্যে কোথাও আছে ওয়ার্ক, তাহলে অবশ্যই উত্তরের মধ্যে কি থাকবে স্যার? বিং ওয়ার্ক। যদি লেখা থাকে রিড, উত্তরে অবশ্যই কি থাকবে? বিং রিড। আশা করি এইটুকু যদি বুঝতে পারেন, এবার কোনো পারফেক্ট আপনাকে আটকাতে পারবে না, কারণ আমাদের পারফেক্ট টেন্স আছে তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আগে করে আসছি সকল 6টা কন্টিনিউয়াস টেন্স, এবার 3টা পারফেক্ট টেন্স করে ফেলবো, তাহলে 9টা টেন্স চলে যাবে, আর বাকি থাকবে 3টা। সেটাকে আমরা সবাই আবার জানি, তারপরে আমি বুঝাইয়ে দিব। হ্যাঁ, এবার খেয়াল করেন, আমি যে কোনো একটা পারফেক্ট টেন্স লিখে ফেললাম। ধরেন কোথাও লেখা আছে আই হ্যাড মেড দ্য কেক, আমি কেকটি তৈরি করেছিলাম। যখন আপনি দেখতে পাচ্ছেন যে এরকম সেন্টেন্স আছে যে আই হ্যাভ মেড দ্য কেক, এটাকে প্যাসিভ করতে বলছে। আপনার প্রথম কাজই হচ্ছে হ্যাড আছে, ভি3 আছে, মানে এটা পারফেক্ট টেন্স। তাহলে আমাদের কাজ কি স্যার? মেড এর পরিবর্তে অবশ্যই উত্তরের মধ্যে আগে কি থাকবে? বিং মেড। আপনি এরকম চেক করবেন যে কোনটার মধ্যে বিং মেড আছে, দেখবেন 4টার মধ্যে সর্বোচ্চ 2টা অপশনে বিং মেড থাকে। তাহলে বিং মেড লিখলেন, মেন ভার্বের তৃতীয় রূপ যেহেতু পেয়ে গেছেন, এবার বাই লিখলেন, সূত্রের বাই। আই থাকলে লাস্টে কি লিখতে হয় স্যার? আই থাকলে লিখতে হয় মি, মি লিখলাম। এবার সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্ট থেকে সাবজেক্ট করেন, তাহলে দা ওয়ার্ক। আপনি আয়ের জন্য মি লিখছেন, মেড এর জন্য এটা লিখছেন, দা ওয়ার্ক বাকি আছে, তাহলে শুরুতে লেখেন কি? দা ওয়ার্ক। যখন আপনি এই পর্যন্ত লিখে ফেলছেন, বাকি আছে কি স্যার? হ্যাড। হ্যাডকে জাস্ট কপি করে নিচে নামাই দেন, তাহলে হ্যাড এখানে থাকলো। তাহলে আই হ্যাড মেড দ্য কেক, দ্য ওয়ার্ক, সরি ওয়ার্ক লিখছি এখানে, দ্য কেক আর কি, এটা কি হবে স্যার? কেক। তাহলে দ্য কেক হ্যাড বিন মেড বাই মি। ওকে, the cake had been made by me. Good. তাহলে এটা কি হবে? আপনারা নিজেরা করবেন পরবর্তী 2টা। হ্যাঁ, আপনাদের জন্য আমি দিচ্ছি পরেরটা, পরের 2টা আপনারা নিজেরা করবেন। কেমন? আমি দিচ্ছি আপনাদেরকে। করিম has painted the car. এটার প্যাসিভ করবেন এটা করবেন। এই 2টা করতে পারলে আশা করি বুঝতে পারবো, রুলসটা বুঝতে পারছেন। কেমন?
হ্যাঁ, এবার একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন কি বলছে, করিম হ্যাজ পেইন্টেড দ্য কার। তাহলে আমাদের কাজ কি স্যার, এখানে প্রথমেই করিমকে দিয়ে কাজ করি স্যার। এটা পারফেক্ট টেন্স তো বুঝতে পারছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে V3 আছে, তাই না? আচ্ছা, V3 এর জন্য, পেইন্টেড এর জন্য উত্তর আগে কি লিখবো? অবশ্যই কি থাকবে স্যার? এইটা থাকবে বিং, তারপরে পেইন্টেড জায়গায় কি হবে স্যার? পেইন্টেড। বিং পেইন্টেড। তাহলে বিং পেইন্টেড দিলেন, তারপরে একটা কি দিব স্যার? বাই। তাহলে বাই করিম লেখা ছিল, লাস্টে দেন কি স্যার? করিম। এটা লিখে ফেললাম। এখন বাকি আছে আবার কি স্যার? দ্য কার। তাহলে শুরুতে সাবজেক্ট করলেন দ্য কার, তাহলে আমরা সাবমিট করে ফেললাম দ্য কার। আর এখন যে হ্যাজ লেখা ছিল, জাস্ট কপি করে নিচে নামাই দেন হ্যাজ। যদি এটা কার্স হইতো মানে অনেকগুলো, তাহলে হ্যাজ এর জায়গায় লিখতাম হ্যাভ। এবার নিচেরটা খেয়াল করেন, নিচে বলছে আই শ্যাল হ্যাভ কল্ড ইউ। তাহলে শুরুতে লিখবেন কি স্যার? ইউ, তাই না? আচ্ছা, আর কল্ড এর জায়গায় অবশ্যই কি হবে স্যার? কল্ড এর পরিবর্তে হবে বিং কল্ড। কি হবে? বিং কল্ড। তারপর একটা বাই দিলেন, বাইয়ের পরে আই ছিল, লাস্টে দিলেন তার জন্য মি। আর ইউ এর জন্য লিখে ফেললেন কি স্যার? ইউ। তাহলে দেখেন আই এর কাজ করছেন, কল্ড এর কাজ করছেন, ইউ এর কাজ করছেন। বাকি আছে কি স্যার? শ্যাল হ্যাভ। আপনাদেরকে আগেও বলছিলাম যে স্যার আই এবং উই এর পরে শ্যাল বসে, অন্য জায়গায় উইল বসে। তাহলে শ্যাল হ্যাভ, ইউ এর সাথে তো শ্যাল হ্যাভ লেখা যায় না, তাহলে শ্যালের পরিবর্তে কি লিখবো স্যার? উইল সাথে হ্যাভ। বাকিটা শেষ কাজ। ইউ উইল হ্যাভ বিন কল্ড বাই মি। ক্লিয়ার কিনা? পারফেক্ট টেন্সটা পারবো না ভাইয়া? আমি তিনটা পারফেক্টই দেখাইছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তিনটা বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা? বুঝতে পারলে একটু লাভ রিয়াক্ট দেন ভালো করে, তাতে বুঝতে পারবো যে হ্যাঁ আসছেন, পারবেন ইনশাআল্লাহ। হুম, এই তো বুঝতে পেরেছি, লাভ রিয়াক্ট দিয়েছেন অনেকেই। আশা করি সমস্যা হবে না আর। আপনাকে দেখা যাচ্ছে ভাইয়া, ভাইয়া তো অন্যদিকে আছে, ভাইয়া এইদিকে আছে। ভাইয়া সরে আসলে ভাইয়াকে দেখা যায়, ভাইয়া দূরে গেলেও ভাইয়াকে দেখা যায়, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আশা করি সমস্যাটা আর হবে না আমাদের এটা নিয়ে। এবার আমরা দুই একটা প্রেজেন্টে করব। প্রেজেন্টে করার সময় অবশ্যই আমরা কিছু টেন্স রিলেটেড বিষয় মাথায় রেখে করব, সেই বিষয়টা সহজ রাখবে। সবচাইতে বড় লাভ দিয়েছে কে? সে হচ্ছে আমাদের সাজিব বিশ্বাস। ঠিক আছে, সবচেয়ে বড় লাভ দিয়েছে সজীব বিশ্বাস। হ্যাঁ, এম কে জান্নাতি অনেকগুলা দিছে। তারপর বলছে স্যার দয়া করে শুধু মেয়ের নাম নিবেন না। সজীব বিশ্বাস অনেকবার বলছি। সানাউল্লাহ নূর বলছে স্যার দয়া করে মেয়েদের নাম নিবেন না। অ্যাডভার্ব যুক্ত কিন্তু ভয়েস চেঞ্জের উদাহরণ দিলে ভালো হবে। সবগুলাই দিব ভাইয়া, তিনটা ক্লাস রাখছি ভয়েসের। ভয়েসের তিনটা ক্লাস রাখছি, সবই হবে। অ্যাডভার্ব যুক্ত হবে, মানে অ্যাডভার্ব যুক্ত বলা লাগবে না আপনাকে, অর্থাৎ যেখানে অবজেক্ট থাকবে না সেই সকল ভয়েস আমরা কি করব? অবজেক্ট না থাকলেই অ্যাডভার্ব থাকে। আচ্ছা, এবার আমরা কিছু বিষয় দেখবো যে স্যার কখন বাই বসে না, সেরকম কিছু ওয়ার্ড আমরা নিয়ে নিব যে স্যার যখন বাই বসে না। তাহলে সেই অংশটা একটু খেয়াল করবো স্যার। বাই বসে না এরকম, তাহলে আপনাদের জাস্ট মনে রাখার জন্য বলতেছি স্যার, অ্যাক্টিভ
সহজভাবে আমি লিখবো স্যার একটা বাক্যেই, সেটা হচ্ছে কি স্যার, নোন, এভাবে লিখবেন তাহলে বুঝতে সুবিধা হবে। প্যাসিভ ভয়েস এ নোন টু বসে, অর্থাৎ আমি যে টু লিখতেছি আপনারা এটাকে এভাবে লিখবেন, বাই লিখে এরকম কেটে দিবেন যদি নোট করেন, তাহলে বাইয়ের পরিবর্তে কি বসবে স্যার, টু, নন টু। প্যাসিভ ভয়েসে বাইয়ের পরিবর্তে কি বসে, টু। কেন, আমি তাকে চিনি, সে আমার কাছে পরিচিত, আমার দ্বারা পরিচিত কখনো হবে না, আমার দ্বারা পরিচিত বললে ভুল হবে, যে সে আমার দ্বারা পরিচিত। নেতার দ্বারা পরিচিত, নেতা দ্বারা জীবনে চিনেই না, এরকম হয় না, নেতার দ্বারা পরিচিত পুরো এলাকায় শেখায় অমুক নেতা আমার বড় ভাই, সেই এই সেই হ্যান ত্যান। বাট যখন নেতার দ্বারা পরিচিত সে বলে, কিন্তু নেতার কাছে নিয়ে গেলে নেতা বলতেছে আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। কিন্তু আমি যখন বলবো আমি তাকে চিনি, এটার মানে সে আমার কাছে পরিচিত, আর কাছের ইংলিশ কি স্যার, টু। এই জন্য আপনার লিখতেন রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার, তোমার হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখো। তো যাই হোক, ননের সাথে কি বসবে স্যার, টু। এখন যদি আমরা এটার প্যাসিভে চলে যাই, যেমন আই, একটা এক্সাম্পল দিলেই না, যে আই নো হিম, আমি তাকে চিনি, তাকে চিনেন আপনি, তাকে চিনেন, তাহলে আই নো হিম। আমরা যদি এটাকে প্যাসিভে করি তাহলে হিটা চলে আসতেছে শুরুতে, হি, ভার্ব দেখতেছেন ওয়ান, তার মানে বি ভার্ব সর্বদা ওয়ান বসবে, এম ইজার থেকে একটা, ভার্ব ওয়ান মানে বি ভার্ব কি বসবে স্যার, এম ইজার থেকে একটা ওয়ান। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো স্যার, হির সাথে কি যায়, ইজ। আমরা সবসময় কিন্তু বি ভার্ব কোনটা হবে সেটা এটা দেখে বুঝবো, হ্যাঁ। এটা ভার্ব ওয়ান হইলে এম ইজ আর, এটা ভার্ব টু হইলে ওয়াজ ওয়ার, এটা সাথে আইএনজি থাকলে এটা বি ভার্বের আইএনজি বিং, এটা তৃতীয় রূপ হলে বি ভার্বের তৃতীয় রূপ বিন, এটা হয়। এটা যদি বেস ফর্ম হয় তাহলে উইল বি হয়। তাহলে হি ইজ, নোর সাথে কি লিখবো স্যার, নোন, তাহলে হি ইজ নোন, সাথে লিখলেন একটা টু বাইয়ের পরিবর্তে, আর আই লেখা ছিল লাস্টে কি হবে স্যার, মি, যে হি ইজ নোন টু মি। ওকে, হ্যাঁ, হি ইজ নোন টু মি। হুম হুম, হি ইজ নোন টু মি, আশা করি আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। দেখা যায়, দেখা গেলে যাক, দেখা গেলে কি, দেখা গেলে আমরা দেখাইতে থাকবো। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড টেস্ট করতেছি যে আসলে সমস্যা হওয়ার কথা কিনা আমাদের। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দিলে সেটা ভালো হয় আর কি, এটা আস্তে আস্তে বুঝতে পারি। আর একটা একটা করে দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে, এরকম করে হয়। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে কিনা দেখে নেই। হ্যাঁ, এটাও চলে, গ্রিনটা ভালো নীলের চেয়ে, মানে এইটা অশেন ব্লু বলে, হ্যাঁ। এটা বেশি উজ্জ্বল দেখায়, যাই হোক, এটা আসলে কিন্তু ফোনে যতটা উজ্জ্বল দেখায় আদতে এটা অত উজ্জ্বল, এটা আরেকটু ডিপ কালার, লাইট কম, সমস্যা নেই। আচ্ছা, আমরা এবার স্যার নোন এর সাথে টু সে অংশ দেখলাম, বিভিন্ন চেঞ্জ যে জায়গাগুলো সেই জায়গা দেখবো। আচ্ছা, সজীব বিশ্বাস বলছে একটা প্রশ্ন স্যার, নো দাই সেলফ, আপনাকে একটা কথা বলে দেই, নো দাই সেলফ কথাটা যখন বলে, কথাটা আসলে এরকম যে ইউ নো দাই সেলফ, হ্যাঁ। দাই সেলফ কথাটার অর্থ আপনাদের এর আগে হয়তো আমি বলেছি, যেটা আমাদের প্রোনাউন ক্লাসে ছিল, দাই শব্দের অর্থ ইয়োর, হ্যাঁ। তাহলে নো ইয়োর সেলফ কথাটা, ইয়োর সেলফ যেটা এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার বলতেছি স্যার, রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফ ইত্যাদি ইত্যাদি আছে, তাই না। আর শুধু পরীক্ষাতে প্রশ্ন থাকে নো দাই সেলফ, শুধু ইউ একটা উজ্জ থাকে। তো এইটা যখন করা হয়, এটা দুইটা অপশনে করা হয়, একটা হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ইউ, এইখানে নো দাই সেলফ বলতেছে তুমি নিজেকে চেনো, জানো, তাহলে এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় নৈতিকতা রিলেটেড বিষয়, হ্যাঁ। তাহলে ইউ এর সাথে সাবজেক্ট ইউ রাখতে হয়, এখানে একটা অক্সিলারি ভার্ব শুড নিয়ে আসতে হয়, নৈতিকতা রিলেটেড আসলে শুড মানে উচিত, তাহলে ইউ শুড বি ভার্ব দিতে হয় বি, আর এই নোর তৃতীয় রূপ রাখে কি স্যার, নোন, তাহলে ইউ শুড বি নোন, তারপরে টু, বাই দিবেন না, ইউ শুড বি নোন টু ইয়োর সেলফ।
যদি অপশনে এক্ষেত্রে টু না থাকে সেক্ষেত্রে বাই ব্যবহার করতে পারেন। তাহলে ইউ শুড বি নোন টু ইয়োরসেলফ, অনেক ক্ষেত্রে টুটাও উজ্জ্ব থাকে যেটাকে বিয়ার ইনফিনিটিভ বলে, যে ইউ শুড বি নোন ইয়োরসেলফ। ওকে, আচ্ছা এবার আসি স্যার আরো কয়েকটা অংশ এরকম টাইপের প্রশ্ন যেহেতু আসছে তাই বলে ফেলি, যেহেতু আসছে একজন প্রশ্নটা নিয়ে আসছে। যেমন লেখা থাকে আই কিল্ড মাই সেলফ, তাহলে এই ক্ষেত্রে কি করবো স্যার? আই কিল্ড V2 থাকলে ওয়াজ অথবা ওয়ার, তাহলে আই ওয়াজ তাহলে এটা ছিল কি স্যার? V2, তাই আমরা এখানে দিছি ওয়াজ, তাহলে আই ওয়াজ কিল্ড বাই মাই সেলফ। মনে রাখবেন সেলফ যুক্ত যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সেন্টেন্সে থাকলে তখন ওই অবজেক্ট সাবজেক্ট হয় না, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনাউনের ক্লাসে আপনাদেরকে বলে দিছি, দেখেন আমি যে কোন কোন প্রোনাউন কখনোই সাবজেক্ট হতে পারে না। যারা সাবজেক্ট হতে পারে না তখন তো আপনি আর তাকে শুরুতে আনতে পারবেন না, তাকে ওখানেই রাখতে হবে। এটা শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন না, রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রেও ছিল স্যার। ও দাই সেলফ কেন হলো না? হ্যাঁ দাই সেলফ, ওটা খেয়াল করিনি আমি, ওটা হয়তো চলে আসছে, ওটা দাই সেলফ আছে অপশনে, তাহলে দাই সেলফই হবে। হ্যাঁ এটা আমি জাস্ট খেয়াল করিনি, এটা স্লিপ অফ মাইন্ড যেটা বলছিলাম যে স্যার এটা দাই সেলফ হবে যেটা প্রশ্নে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলে দিচ্ছি এটা? হ্যাঁ আই ওয়াজ স্কিলড বাই মাই সেলফ। হ্যাঁ এটা আমাকে বাংলাদেশি বলা হয়, এটাকে বলা হবে আই এম কল্ড বাংলাদেশি। আই কল বাংলাদেশি মানে আমি বাংলাদেশি বলি, আর আমাকে বলা হয় বললে আই এম কল্ড। ওকে, আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীতে দেখি স্যার আরো কিছু বিষয়, সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো ছিল স্যার? রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা তো বলছি যে মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, ওয়ান সেলফ যদি থাকে তারা কখনোই সাবজেক্ট হতে পারবে না, মানে এই নিয়মে করতে হবে। এছাড়া আরো দুইটা আছে, ওয়ান অ্যানাদার, আর একটা হচ্ছে ইচ আদার। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যদি থাকে আপনাকে অবশ্যই এই দুইটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তাদেরকে আমরা চাইলেও সাবজেক্ট করতে পারবো না, সুতরাং সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, তারা তাদের জায়গায়। আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। এখানে ওয়ান অ্যানাদার কিন্তু অনেকের মধ্যে বুঝাতে, এটা অনেকের মধ্যে, হ্যাঁ এটা আমি প্রোনাউনের ক্লাসে দেখাইছি, আর এক্সট্রা লিখবো না, এখন প্রোনাউনের ক্লাস দেখে নেবেন। আর ইচ আদার দুইজনের মধ্যে, শুধু এটা বললাম। আচ্ছা এখন ধরেন যেমন বলছি, যদি কেউ বলে যে করিম and Shima love each other, তাহলে করিম এবং সীমা দুইজন একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে ইচ আদার থাকার কারণে এটা চাইলেও সাবজেক্ট হবে না, আর অবজেক্টও তাহলে পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, তখন উত্তর কি হবে স্যার? করিম and সীমা আর loved by each other. ওকে স্যার, এটা ওয়ান অ্যানাদার থাকলে আমরা সেম নিয়মে করতাম যে করিম এন্ড সীমা আর লাভড বাই ওয়ান অ্যানাদার। তবে ওয়ান অ্যানাদার থাকলে এখানে অনেক থাকতো যে দে বিলিভ ওয়ান অ্যানাদার, তখন লিখতাম দে আর বিলিভড বাই ওয়ান অ্যানাদার। আশা করি এই অংশটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি কিনা ভাইয়া? ওকে, সানজিদ আক্তার নিপা বলছে স্যার করিম এন্ড অমুক অমুক, যাই হোক কিছু একটা বিষয়। আচ্ছা এরপরে স্যার আরেকটু জায়গায় চলে যাই, কিছু ওয়ার্ড আছে যার সাথে দিয়ে আমরা আমাদেরটা শেষ করবো আজকে। সেটা কেমন? সেটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে, যেমন আপনাদেরকে যদি বলি কন্টেইনড, কি স্যার? কন্টেইনড। ওকে, ইনলিস্টেড, ইনলিস্টেড এবং ইম্বডিড। এরপরে বাই না লিখে কি লিখবো স্যার? ইন লিখবো, মানে টু লিখছিলাম না আগেরটা বাইরের জায়গায়, এদের পরে কি লিখতে হবে স্যার? ইন। যেমন ধরেন কোন সেন্টেন্সে লেখা আছে, এটা প্রিভিয়াস কোশ্চেন, মাই টিচার, my teacher embodies these qualities, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে শুরুতে আমরা কি দিব স্যার?
দিস কোয়ালিটিসটাকে আপনি কি করলেন, সাবজেক্ট করলেন, দিস কোয়ালিটিস। এটা ভার্ব কোনটা ছিল স্যার, এমবডিড, এটা V2। তাহলে V2 থাকলে কি হয় স্যার, পাস্ট হয়। তাহলে আমরা এখানে কি বলবো, ওয়াজ। যেহেতু এখানে কোয়ালিটিজ অনেকগুলো আছে, তাহলে ওয়াজ না দিয়ে আপনাকে ওয়্যার ব্যবহার করতে হবে, ওয়্যার। তারপরে এমবডি যে লেখা আছে লিখবেন এমবডিড, এটা তৃতীয় রূপ, তাই এমবডিড। বাই মাই টিচার না দিয়ে এখানে দিতে হবে আপনাকে সেটা ইন মাই টিচার, এটা। ওকে, হ্যাঁ অমুক তমুক বিষয়টা বানিতে ভাইয়া। ভাইয়া সানাউল্লাহ নূর সানি বেশি বুঝছেন না, হ্যাঁ ভয়েসে 3টা ক্লাস লাগবে কিনা সেটা ভাইয়া জানে, না লাগলে অন্য বিষয় নিব। হ্যাঁ, কেউ ভবিষ্যৎবাণী করতে যেন না আগেই, ডোন্ট বি অ্যান অ্যাস্ট্রোলজার। ওকে, আচ্ছা দেখেন তাহলে দিস কোয়ালিটিজ আর এমবডিড ইন মাই টিচার, এটা ইন ব্যবহার করব। এরপরে যদি আমরা দেখি আরেকটা সেন্টেন্স, দ্য চার্ট enlist my name, এটাকে যদি আমরা প্যাসিভ করি, শুরুতে কি আসতেছে স্যার, মাই নেম। enlist এটা ভার্ব 1 আছে, তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করব, ইজ। মেইন ভার্বের তৃতীয় রূপ এবার enlisted, enlisted এর পরে কি দিব স্যার, ইন দা চার্ট, বাই দা চার্ট লেখা যাবে না। ওকে, শুড বি অর্থে মানে উচিত কোন অর্থে শুড ব্যবহার করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলো। যেমন লেখা থাকবে রেসপেক্ট ইউর প্যারেন্টস, লেট ইউর প্যারেন্টস বি রেসপেক্টেড, এভাবে করে করা যায় না, করতে হবে কি ইউর প্যারেন্টস শুড বি রেসপেক্টেড। ওকে, স্যার স্যারের মতো করে পড়াচ্ছে, বাট সবগুলো রুলস আপনি খুঁজে দেখেন মাস্টার বইতে আছে, বাট মাস্টার বইতে এভাবে নেই। আগেই বলছি যে আমার মতো করে পড়ালে ওই 12টা টেন্স নিয়ে আমি পড়ে থাকতাম, সেটা আজকে শেষ হতো না, 12টা টেন্সই শেষ হতো না আজকে। ওকে, 12টা টেন্স আজকে শেষ হতো না। স্যারকে স্যারের মতো করে পড়াতে দেন, আশা করি ভালো হবে তাতে। মনে হচ্ছে কোন একটা পোকা ঢুকে গেছে কানের মধ্যে, মশা। আচ্ছা যাই হোক, আমরা এবার স্যার যে অংশ দেখলাম আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করিয়ে দিবেন, আমরা আজকে কোন পর্যন্ত করলাম, জাস্ট এইটুকু মনে করে দিয়েন। এই কয়টা ওয়ার্ড মনে রাখবেন, সেটা আগামীকাল ক্লাসে যারা রেগুলার যুক্ত হন তারা বলবেন। সেটা কি স্যার, যেই 3টা ওয়ার্ড আমি দিয়েছিলাম তার মধ্যে ছিল স্যার কন্টেন্ট, কি ছিল, কন্টেন্ট, তারপরে enlisted, আর একটা ছিল embodied। তারপর থেকে আমরা করাবো, কেমন? আমাকে একটু আগামীকাল মনে করাই দিবেন, কেমন? আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর আগাবো না, আমাদের অলরেডি টাইম হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। ওকে, সমস্যা নেই, আশা করি সব বুঝতে পারবেন। আপনার মেইন হচ্ছে বোঝা দিয়ে কথা, বই আর বোঝা এক না। যদি বই সব হয়ে যেত আপনি বই পড়ে কমপ্লিট করতে পারতেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।